হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। টেস্ট পরীক্ষা সকলের হয়ে গেছে দশম শ্রেণীর। সামনেই ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা। তার কথা মাথায় রেখে এবং নতুন যারা এবার দশম শ্রেণীতে উঠলে তোমাদের জন্য আজকের হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপের ক্ষয়কার্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের অন্তর্গত নদী, হিমবাহ এবং বায়ুর কাজ, তার মধ্যে আজকের হিমবাহের কাজ। প্রথমে দেখা যাক হিমবাহ কি। উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে বিশাল বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে, তখন তাকে আমরা হিমবাহ বা গ্লেসিয়ার বলি। ভিডিওটা একটু লম্বা, স্কিপ না করে পুরোটা দেখো, নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্ট ধরে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে। হিমরেখা কি দেখে নেওয়া যাক। উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে যেখানে সীমারেখার ওপরে জল বরফে পরিণত হয়, অর্থাৎ পর্বতের একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আমরা বরফ দেখতে পাই, তার নিচে বরফ থাকে না, সেই সীমারেখাটিকে বলা হয় হিমরেখা বা স্নো লাইন। নিচের চিত্রটিতে দেখো একটি বরফের পাহাড়, এখানে হলুদ একটি লাইন দিয়ে দেখানো হয়েছে, এটাই কিন্তু হিমরেখা। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে হিমরেখা স্থায়ী নয়, ঋতু পরিবর্তন এবং স্থান পরিবর্তনের সাথে এর উচ্চতার পরিবর্তন ঘটে। কীরকম, তোমরা যদি একটু লক্ষ্য করো, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে কিন্তু উচ্চতার পার্থক্য আমরা দেখতে পাবো। দেখো চিত্রটিতে দেখানো হয়েছে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 5500 মিটার উপরে গেলে বরফ পাবো, কর্কটক্রান্তি রেখায় পাবো 4500 মিটার উপরে, সুমেরু বৃত্তে পাবো 2800 মিটার উপরে, আর মেরু অঞ্চলে একদম সমুদ্র সমতলে আমরা বরফ দেখতে পাবো। হিমবাহের কাজ। হিমবাহকে আমরা তিনটে জায়গাতে দেখতে পাই: মহাদেশীয় হিমবাহ, পার্বত্য হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট, অ্যান্টার্কটিকাতে অবস্থিত। পার্বত্য হিমবাহের উদাহরণ আলাস্কার হুবার্ড, আর পাদদেশীয় হিমবাহের উদাহরণ হচ্ছে মালাসোপিনা, যেটি আলাস্কাতে অবস্থিত। তাহলে তিন ধরনের হিমবাহ আমরা পৃথিবীতে দেখতে পাই এবং তাদের উদাহরণগুলো এই চিত্রে দেখানো হলো। এবার আসি মহাদেশীয় হিমবাহ কাকে বলে। মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত সুবিশাল বরফের স্তূপ বা আচ্ছাদন, তাকেই আমরা বলি মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেশিয়ার। এটা সাধারণত মেরু অঞ্চল বা মেরু অঞ্চলের কাছাকাছি অঞ্চলে দেখা যায়। দেখো অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, এইসব জায়গাতে আমরা মহাদেশীয় হিমবাহ দেখতে পাই। বিস্তীর্ণ অঞ্চল, এটা সমুদ্র সমতলের কাছাকাছি কিন্তু মহাদেশীয় হিমবাহকে আমরা দেখতে পাব। যে দেশ বা মহাদেশগুলোর কথা বলা হলো, এগুলো মেরু অঞ্চলের কাছাকাছি। এবার আসি পার্বত্য হিমবাহ। যে হিমবাহ উচ্চ পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে পার্বত্য হিমবাহ, মাউন্টেন গ্লেসিয়ার বা ভ্যালি গ্লেসিয়ারও বলে। একে উপত্যকা হিমবাহ বলে এই কারণে। হিমালয়, রকি, আন্দিজ, আল্পস প্রভৃতি পার্বত্য অঞ্চলে এই হিমবাহ আমরা দেখতে পাই। গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদি তোমরা অনেক হিমবাহের নাম জানো। পাদদেশীয় হিমবাহ যখন উচ্চ পার্বত্য অঞ্চল ছেড়ে পর্বতের পাদদেশীয় অঞ্চলে চলে আসে, তখন এটিকে বলা হয় পাদদেশীয় হিমবাহ বা পিডমন্ট গ্লেসিয়ার। কুমেরু মহাদেশ, যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশ এবং গ্রিনল্যান্ডে এই ধরনের হিমবাহকে আমরা দেখতে পাই। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু এই ধরনের হিমবাহকে আমরা দেখতে পাবো না, কারণ অনেক উপত্যকার নিচের দিকে এলে সেখানে টেম্পারেচার বেশি থাকে বা তাপমাত্রা বেশি থাকে বলে বরফ জমার কোনো সম্ভাবনা কিন্তু সেখানে নেই। এই কারণে আমরা মেরু বা উপমেরুদেশীয় অঞ্চলে এই পাদদেশীয় হিমবাহকে দেখতে পাবো। যেখানে পর্বত রয়েছে সেই পর্বতের পাদদেশীয় অঞ্চলে এই ধরনের হিমবাহ আমরা দেখতে পাবো। ভালো করে চ্যাপ্টারটিকে যদি একটু বুঝে পড়তে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টার খুব সুবিধা হবে, মনেও থাকবে। এবার আসি তুষার ক্ষেত্র কি। হিমরেখার ওপরে সর্বদাই তুষারপাত হয়। ক্রমান্বয়ে তুষারের সঞ্চয় এবং চাপের ফলে হালকা এবং অসংবদ্ধ তুষার
কণা জমাটবদ্ধ হয়ে একটা বরফে পরিণত হয়। এইরূপ বরফের আস্তরণকে বলা হয় তুষার ক্ষেত্র বা আইস ক্যাপ আমরা বলতে পারি। এটাও আমরা উচ্চ পার্বত্য অঞ্চলে এবং মেরু অঞ্চলের দিকে এই তুষার ক্ষেত্র দেখতে পাব। বরফের বিভিন্ন আকার যদি দেখো, ভাসমান কিছু স্নোফ্লেক্স বলা হয়, একটু নিচের দিকে এলে নেভে সেটি দানাদার তুষার হতে পারে, পরে ফার্ন এবং তারপরে হিমবাহের বরফে পরিণত হয়, শক্ত বরফে পরিণত হয়। এবার আসি রেগুলেশন। রেগুলেশন কি না, প্রবল চাপে নিচে হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গলনাঙ্ক নেমে গেলে বরফ জলে পরিণত হয় গলে গিয়ে, পরে চাপ হ্রাস পেলে ওই জল আবার বরফে পরিণত হয়। এই পদ্ধতিকে বলা হয় রেগুলেশন বা পুনর্জমাটন। অর্থাৎ চাপে গলে গিয়ে আবার সেটি চাপ কমে গেলে তা বরফে পরিণত হলো, তাই এটাকে বলা হচ্ছে পুনর্জমাটন বা রেগুলেশন। পুনরায় জমাটবদ্ধকরণও আমরা বলতে পারি। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, হিমযুগ আইস এজ কি না, পৃথিবী সৃষ্টির পর কিছু কিছু সময় বিস্তীর্ণ অংশ বরফে ঢেকে গিয়েছিল। পৃথিবীতে একে হিমযুগ বা আইস এজ বলে। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে পৃথিবীর 1/3 হিমবাহ দ্বারা আবৃত ছিল। এটি একটি আইস যুগের বা আইস এজের উদাহরণ। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে পৃথিবী পৃষ্ঠে মাঝে মাঝে উষ্ণতা বেড়ে গিয়ে হিমবাহ গলে যায়, ফলে বরফাবৃত অংশ সংকুচিত হয়ে যায়। দুটি হিমযুগের মাঝের এই সময়কে বলা হয় অন্তর্বর্তী হিমযুগ বা দুটি হিমবাহের মধ্যবর্তী অবস্থা। আমরা এ পর্যন্ত কিন্তু যে বিষয়গুলো সম্বন্ধে জানলাম সেগুলি হিমবাহ সংক্রান্ত বা বরফ কিভাবে জমাটবদ্ধ হয়, কোথায় কোথায় বরফ দেখতে পাই, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এবার চলে আসি নুনাটাক্স। আস্তে আস্তে আমরা ক্ষয়কার্যের দিকে এগোবো, তার আগে দেখা যাক উচ্চ অক্ষাংশের মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফ মুক্ত পর্বত শিখর দেখতে পাওয়া যায়। এগুলিকে নুনাটাক্স বলে। এটি সিকিমের একটি অংশ। দেখো, বরফ মুক্ত পাহাড়কে আমরা এইগুলোকে বলা হয় নুনাটাক্স। শিলার গাত্র ঢাল যেখানে বরফ জমতে পারে না সেই জায়গাগুলো। আর এই যে চিত্রটি দেখছো এটিকে মহাদেশীয় হিমবাহ বা একটু আগে তোমরা জেনেছো যে তুষার ক্ষেত্র। সাদা অংশটি হচ্ছে বিরাট বরফের আস্তরণ, এটি অ্যান্টার্কটিকার একটি অংশ। হিমবাহের কাজ। হিমবাহ সাধারণত 3 ধরনের কাজ করে: ক্ষয়, বহন এবং সঞ্চয়। ক্ষয় কার্য আবার 2টো প্রক্রিয়াতে সম্পন্ন করে: অবঘর্ষ এবং উৎপাটন, এই দুটি মূল প্রক্রিয়া। আর সঞ্চয় হিমবাহ এককভাবে করতে পারে, আবার নিম্ন অঞ্চলে এসে হিমবাহ এবং জলধারা মিলিতভাবে সঞ্চয় কার্য করতে পারে। এবার চলে আসি হিমবাহের ক্ষয়কার্যের যে প্রক্রিয়া। এর আগে বলা হলো 2টো প্রক্রিয়াতে ক্ষয় করে: উৎপাটন এবং অবঘর্ষ। দেখো, পর্বতের উপরের অংশে বার্কশুন্ড যে ফাটল তৈরি হলো, প্রবাহে নিচের দিকে নেমে এলো, সঞ্চয় করলো। বরফের উপরের যে ফাটল তাকে আমরা ক্রেভাস বলছি, আর যেগুলো জমা হচ্ছে সেগুলোকে আমরা গ্রাবরেখা বলছি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ আছে, তার মধ্যে এখানে কতকগুলি উল্লেখ করা হলো: শার্ক বা করি, এরিটি, পিরামিড চূড়া, হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, কর্তিত শৈলশিরা, রসে মতানে, ক্র্যাগ অ্যান্ড টেল, হিমশিড়ি ও প্যাটার্নস্টার হ্রদ এবং ফিয়র্ড। এগুলিকে আমরা ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ছবিগুলো সহ তোমরা দেখে নেবে যে কিভাবে একটি উত্তর দেওয়ার সাথে সাথে চিত্র আঁকতে হয়। তবে এই প্রসঙ্গে মনে রাখা দরকার, কোনো প্রশ্নে যদি চিত্রসহ লিখতে না বলা থাকে তার জন্য আলাদা কোনো নম্বর বরাদ্দ থাকে না। এখানে একটি চিত্রে শার্ক বা করিকে দেখানো হয়েছে, পরে বর্ণনাতে আসছি, আগে তোমরা ছবিটা দেখে নাও। এটি সিকিমের একটি অংশ। এই চিত্রটিতে বিভিন্ন ভূমিরূপগুলোকে দেখানো হয়েছে, গোল করে দেখানো হয়েছে। দেখো, করি বা শার্ক।
সংজ্ঞাটা আমরা দেখি যে কাকে বলে। না, হিমবাহের অবঘর্ষ ও উৎপাটনজনিত ক্ষয়কার্যের ফলে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো এক প্রকারের ভূমিরূপ সৃষ্টি হয়। একে সার্ক বা করি বলে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সার্ক বা করি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। তো প্রশ্নে কিন্তু সেইভাবে আসতে পারে যে সার্ক বা করি এই নামটি কোন দেশের, এরকম কিন্তু হতে পারে। এবং আমরা একটু দেখে নেই যে কোন দেশে কী কী নামে পরিচিত। যেমন করি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে বলা হয়, সার্ক বলা হয় ফ্রান্সে, কার বলা হয় জার্মানিতে, আর কাম বা কিউম বলা হয় ওয়েলসে। তাহলে দেখো বিভিন্ন দেশে বিভিন্ন নামে আমরা সার্ক বা করিকে চিনতে পারি বা সেই নামে বলা হয়। তাহলে এইগুলি থেকে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এই নামগুলোকে মনে রাখা অত্যন্ত জরুরি। সুতরাং যে চ্যাপ্টারটি তোমরা পড়বে শুধু হিমবাহ নয়, একটু বুঝে নিয়ে এইভাবে ছবি সহ যদি মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে। এবার চলে আসি এরিটি বা হিমশিরা। এটিও হিমালয়ের, আমাদের সিকিম হিমালয়ের একটি চিত্র। আমার প্রিয় ছাত্র কল্যাণ হাওলাদার টিচার, ওর ক্যামেরায় তোলা এই ছবি। এরিটি দেখানো হয়েছে গোল লাল চিহ্নিত। সংজ্ঞা দেখে নেই আগে কাকে বলে। করিগুলি মস্তক ক্ষয় ও পার্শ্বক্ষয়ের ফলে ক্রমশ প্রসারিত হলে দুটি করির মধ্যবর্তী অংশ সংকীর্ণ প্রাচীরের মতো অবস্থান করে। একে এরিটি বা হিমশিরা বলে। দেখো দুদিকে দুটি করি সৃষ্টি হচ্ছে, তার মাঝের যে অংশটি সেটি শিরার আকারে অবস্থান করছে, তাই এটিকে আমরা করি বা এরিটি বলে থাকি। হিমশিরা আমরা বাংলাতে বলতে পারি। এই হিমবাহের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলির নাম মূলত আল্পস পার্বত্য অঞ্চল অর্থাৎ সুইজারল্যান্ড এবং ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। একটি হিমশিরার চিত্র দেখতে পাচ্ছ, পর্বতের দুদিকে দুটি করির মতো সৃষ্টি হয়েছে এবং মাঝখানে হিমশিরা গঠিত হয়েছে। এবার চলে আসি পিরামিড চূড়া। হিমদ্রোণী তার সঙ্গেও রয়েছে, অর্থাৎ একই চিত্রের মধ্যে দুটি অংশকে আমরা দেখতে পেলাম। এটিও সিকিম হিমালয়ের একটি অংশ। এবার আমরা ভালো করে দেখে নেই হর্ন বা পিরামিড চূড়া কাকে বলে। লাল চিহ্নিত অংশটি গোল চিহ্নিত। সংজ্ঞা দেখি। অনেকগুলি করি পর্বতের বিপরীত ঢালে সৃষ্টি হলে মধ্যবর্তী শৃঙ্গটিকে পিরামিডের মতো দেখায়। একে পিরামিড চূড়া বা হর্ন, পিরামিডাল পিক বলে। আল্পস পর্বতের ম্যাটার্ন হর্ন, হিমালয়ের শিবলিঙ্গ, নীলকণ্ঠ এই ধরনের পিরামিড চূড়ার উদাহরণ। ম্যাটারহর্ন বিখ্যাত, এটি প্রায় শর্ট কোশ্চেন থাকে। আর ভারতের উদাহরণ বললে শিবলিঙ্গ এবং নীলকণ্ঠ, তোমরা নাম দুটি মনে রাখবে। দেখো হাতে এঁকেছি এই চিত্রগুলোকে, খুব সহজে পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে লাইন ড্র করে এঁকে নিতে পারো। করি বা এরিটি এবং পিরামিড চূড়া কিভাবে দেখানো হয়েছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো দেখো, পার্বত্য হিমবাহ, সেখানে ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়েছে। বরফের ওপরের যে ফাটল সেগুলোকে আমরা নেভে বলছি এক চিত্রের মধ্যে, এবং নিচের দিকে দ্রাবরেখা, এগুলিকে দেখানো হয়েছে। এটিও সিকিম হিমালয়েরই একটি চিত্র। সেখানে এই ধরনের ভূমিরূপ আমরা পার্বত্য অঞ্চলে গেলে দেখতে পাই। এবার চলে আসি হিমদ্রোণী। লাল সার্কেল করা হয়েছে চিহ্নিত অংশটি দেখো। হিমদ্রোণীর সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। একটা উপত্যকা, সহজেই বুঝতে পারছো। হিমবাহ যদি কোনো নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন হিমবাহ ও নদী একই সাথে ক্ষয়কার্য করে থাকে। এর ফলে হিমবাহ উপত্যকা বরফের আকৃতির মতোই অর্থাৎ ইউ আকৃতির হয়ে যায়। একেই আমরা হিমদ্রোণী বা হিমখাত বা ইউ আকৃতির উপত্যকা বলে থাকি। অনেক সময় ইউ শেপ ভ্যালি ইংরেজিতে বা গ্লেসিয়াল ট্রাফ আমরা বলে থাকি। হিমদ্রোণী অর্থাৎ গ্লেসিয়াল ট্রাফ। একটু আগে, এর আগের চিত্রে তোমরা দেখেছো হিমালয়, সিকিম হিমালয়ের একটি এই ধরনের হিমদ্রোণী বা
গ্লেসিয়াল ট্রাপ আমরা দেখতে পাই। হাতে আঁকা এই ছবিটি দেখে বুঝতে পারছো যে ইউ আকৃতির উপত্যকা কিভাবে তৈরি হয়েছে, এবং সাথে সাথে দেখো হলুদ চিহ্নিত অংশটি কিভাবে দেখানো হয়েছে, আকৃতিটা ইউ এর মতো হয়েছে, তাই এটিকে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী আমরা বলে থাকি। যে পেন দিয়ে লিখছো সেই পেন দিয়ে কিন্তু চিত্র এঁকে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার চলে আসি ঝুলন্ত উপত্যকা। একটি চিত্রের মধ্যে সবগুলো ভূমিরূপকে দেখানো হয়েছে। দেখো ঝুলন্ত উপত্যকার সংজ্ঞাটা আমরা দেখে নিই। না, প্রধান নদীতে যেমন উপনদী এসে মিলিত হয়, তেমনি প্রধান হিমবাহের সাথে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। ফলে প্রধান হিমবাহের উপত্যকার ছোট হিমবাহ অপেক্ষা বৃহৎ ও সুগভীর হয়। এই অবস্থায় ছোট হিমবাহের উপত্যকা ঝুলে রয়েছে বলে মনে হয়, পাশের চিত্রে দেখতে পাচ্ছ। ফলে একে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি বলে। বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা এই ধরনের ঝুলন্ত উপত্যকার উদাহরণ, এবং এই ঝুলন্ত উপত্যকাতে কিন্তু জলপ্রপাত গঠিত হয়। এটা আমরা নদীর কার্য পড়তে গিয়ে দেখেছি। এবার আসি কর্তিত শৈলশিরা। উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ যখন এগিয়ে যায়, তখন দুপাশের যে পাহাড়ের অংশ থাকে বা স্পার থাকে, সেটিকে তীক্ষ্ণ এবং মসৃণভাবে ক্ষয় করে। একেই কর্তিত শৈলশিরা বলা হয়, এবং পাহাড়টিকে দেখতে মনে হয় কেটে ফেলা হয়েছে কিছুতে। ট্রাঙ্কেটেড স্পার এটিকে বলা হয়। পাশের চিত্রটিতে দেখতে পাচ্ছ, পাশের অংশটি নদী বরাবর হিমবাহ যখন গেছে, পাশের পাহাড়টিকে কেটে কাটা হয়েছে। এটি হচ্ছে কর্তিত শৈলশিরা বা ট্রাঙ্কেটেড স্পার আমরা বলছি। এবার চলে আসি হিমবাহ কিভাবে রসে মতানে তৈরি করে। এই রসে মতানে এবং হিমবাহ যদি কি কি প্রক্রিয়াতে ক্ষয় করে, তাহলে একই চিত্রের মাধ্যমে তোমরা উত্তরটি দিতে পারবে। হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে হিমবাহের প্রবাহের দিকের অংশ অর্থাৎ প্রতিবাত অংশে অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয়, আর বিপরীত দিকে অর্থাৎ অনুবাত অংশে কী হয়, উৎপাটন প্রক্রিয়ায় অর্থাৎ হিমবাহের চাপে ফাটল সৃষ্টি হয় এবং অমসৃণ ও এবড়ো খেবড়ো ফাটলযুক্ত হয়। এই ধরনের ভূমিরূপকে বলা হয় রসে মতানে। এটি একটি ফ্রেঞ্চ টার্ম, ফরাসি কথাতে নামটি এসছে, তাই এটিকে রসে মতানে এই ধরনের নামকরণ করা হয়েছে। হিমবাহ দেখো বাঁদিক থেকে ডান দিকে গেছে, এবং প্রতিবাত অংশ অনুবাত অংশ কিভাবে দেখানো হয়েছে, বাঁদিকে অবঘর্ষ এবং ডান দিকে উৎপাটন প্রক্রিয়াতে এই রসে মতানে ভূমিরূপটি তৈরি হয়েছে। এবার চলে আসি ক্র্যাগ অ্যান্ড টেল। খুব সহজেই চিত্রটি দেখেই তোমরা বুঝতে পারছো যে ক্র্যাগ মানে হচ্ছে একটি শক্ত শিলা, আর টেল যে অংশটি কোমল শিলা। সংজ্ঞা দেখে নিই। হিমবাহের প্রবাহপথে কোনো বৃহৎ উঁচু কঠিন ও নরম শিলা পাশাপাশি থাকলে শিলাখণ্ডের প্রতিবাত অংশের নরম শিলা অধিক ক্ষয় করে, সে তুলনায় অনুবাত অংশের নরম শিলা কম ক্ষয় হয়। এইরূপ কঠিন শিলা দিয়ে গঠিত উঁচু ঢিবিকে বলা হয় ক্র্যাগ, এবং পশ্চাতে নরম শিলা গঠিত লেজের মতো অংশটিকে বলা হয় টেল বা পুচ্ছ, আমরা এটিকে বলে থাকি। এই ধরনের ভূমিরূপকে তাই ক্র্যাগ অ্যান্ড টেল টোপোগ্রাফি বলা হয়। উচ্চ পার্বত্য অঞ্চলে বা কখনো কখনো পাদদেশীয় অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। অনেক ক্ষেত্রে হিমবাহ এককভাবে বা জলধারার সঙ্গে মিলিতভাবেও এই ধরনের ভূমিরূপ গঠন করতে পারে। তো উচ্চ পার্বত্য অঞ্চলে বেশি এই ভূমিরূপকে আমরা লক্ষ্য করি। চেষ্টা করবে সংজ্ঞাগুলিকে নিজ ভাষায় লিখতে, একদম মুখস্থ নয়, তুমি বুঝে নিয়ে সেটিকে লেখার চেষ্টা করবে। এবার চলে আসি প্যাটার্নস্টার হ্রদ। প্যাটার্নস্টার হ্রদ লাল চিহ্নিত অংশটি দেখে বুঝতে পারছো, এবং হিমশিড়ি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপের সৃষ্টি হয়। পরপর অনেকগুলি যদি করি পরপর তৈরি হয়, অনেক সময় ধাপ সৃষ্টি হয় এখানে। এই ধাপগুলিকে বলা হয় হিমশিড়ি বা হিমোসোপান, গ্লেসিয়াল স্টেপ। আর ওই ধাপগুলির মধ্যে যদি জল জমা হয় এবং হ্রদে পরিণত হয়, তখন তাকে বলা হয় প্যাটার্নস্টার হ্রদ বা প্যাটার্নস্টার লেক। হলুদ চিহ্নিত অংশটিকে দেখতে পাচ্ছ, প্যাটার্নস্টার হ্রদ এবং গ্লেসিয়াল স্টেপ বা হিমশিড়ি আমরা এটিকে বলতে পারি।
এটি উচ্চ পার্বত্য অঞ্চলে অনেক সময় হিমবাহ যখন নামতে থাকে তখন এই ধরনের ভূমিরূপ গঠন করে। এবার আসি ফিয়র্ড। জল জমে রয়েছে একটি অংশ তোমরা দেখতে পাচ্ছ। উচ্চ অক্ষাংশের উপকূল অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সমুদ্র উপকূলে অনেক সময় সমুদ্র জলের চেয়ে গভীর খাতের সৃষ্টি হয়। এইরূপ খাত জলমগ্ন হলে তাকে ফিয়র্ড বলে। পৃথিবীর গভীরতম ফিয়র্ড হচ্ছে নরওয়ের সোভনে ফিয়র্ড, তাই নরওয়েকে ফিয়র্ডের দেশ বলা হয়। তাহলে উপমেরু অঞ্চলে এই ধরনের, স্ক্যান্ডিনেভিয়া পার্বত্য অঞ্চলে এই ধরনের প্রচুর ফিয়র্ড লক্ষ্য করা যায়। অর্থাৎ হিমবাহ উপত্যকা যখন জলে পতিত হয় তখন তাকে আমরা ফিয়র্ড বলি। আর পার্বত্য উপত্যকা নিমজ্জিত হলে তাকে রিয়া উপকূল ইত্যাদি নামকরণ রয়েছে, সেইভাবে তোমরা দেখেছো। উপকূল পড়তে গিয়ে পরবর্তীকালে আবার আরও বিস্তারিত পাবে। এবার আসি অন্যান্য কয়েকটা ভূমিরূপের উল্লেখ এখানে করা যাক। আবর্ত রেখা। উচ্চ পার্বত্য অঞ্চলে নরম শিলাস্তরের মধ্য দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হয় তখন হিমখাতের মধ্যে সুগভীর গর্তের সৃষ্টি হয়। এইগুলিকে আবর্ত রেখা বা গ্রুপস বলা হয়। এই কানাডার ম্যাকেঞ্জি উপত্যকায় এইরূপ আবর্ত রেখা লক্ষ্য করা যায়, নিচের ছবিটি দেখতে পাচ্ছ। আর কুঁজ না, পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে অনেক সময় দুধার মসৃণ অথচ খাড়া ঢাল বিশিষ্ট ঢিবির সৃষ্টি হয়। এইরূপ ঢিবিগুলিকে কুঁজ বা হোয়েল ব্যাক বলা হয়। পাশের নিচের চিত্রটিতে দেখতে পাচ্ছ হোয়েল ব্যাক বা তিমি পৃষ্ঠ অনেক সময় আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে ক্ষয়ের ফলে বিভিন্ন ভূমিরূপ। তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। আবার চিত্রসহ নাও থাকতে পারে, সেক্ষেত্রে 5টি লিখবে। আর যদি বলে 3টি চিত্রসহ উল্লেখ করো তাহলে 3টেই লিখবে। চেষ্টা করবে প্রধান 3টি দেওয়ার, প্রথম দিককার 3টি ভূমিরূপকে আলোচনা করা। কয়েকটি প্রশ্ন এখানে বলা হলো, তোমরা চেষ্টা করবে তৈরি করার উত্তর যদি না তৈরি করতে পারো বলবে, নিশ্চয়ই চেষ্টা করব হেল্প করা। হিমবাহ কী কীভাবে ক্ষয় করে? একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও। হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা কীভাবে গঠিত হয়? হিমবাহ অধ্যুষিত অঞ্চলের একটি আগ্নেয়গিরির নাম লেখো। টিকা লেখো ঝুলন্ত উপত্যকা রসে মোতানে। 6 কর্তিত শৈলশিরা কাকে বলে? 7 হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 8 হিমরেখা বলতে কী বোঝো? 9 করি ও এরিটি পাশাপাশি গড়ে ওঠে কারণ ব্যাখ্যা করো। হিমরেখা সর্বত্র ও সর্বকালে স্থায়ী হয় না কেন? 10 নম্বর প্রশ্ন। এই 10টি প্রশ্ন আমার মনে হয়েছে এই ধরনের প্রশ্নগুলো দিলাম। বাকি আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, তোমরা চেষ্টা করবে এই উত্তরগুলিকে তৈরি করার। না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আমার এই চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওর সাথে। সবার পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এই আশা রেখে আজকে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।